সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প চোর বনাম ভূত। আগের দিনে চোরেরা ছিল বেজায় ভীতু। যেমন আমাদের গ্রামের পাঁচু চোর, সে নাকি চুরি করতে গিয়ে নিজের পায়ের শব্দে নিজেই ভয় পেয়ে দিশেহারা হয়ে পালাতো। দাদুর কাছে শুনেছি একবার সে আমাদের বাড়ি চুরি করতে এসেছিল। পাঁচিল ডিঙিয়ে উঠোনে নামবার সময় হঠাৎ তার পা পিছলে যায়। তারপর সে ধপাস করে পড়েছে এবং তাতেই যা একটু শব্দ হয়েছে। সেই শব্দেই দিশেহারা পাঁচু উঠোনের কোণে তালগাছের ডগায় তরতর করে উঠে গেছে। উঠে তো গেছে, কিন্তু নামতে সাহস পাচ্ছে না। নামতে গিয়ে যদি আবার পা পিছলে পড়ে যায়। এদিকে রাত পুয়ে ভোর হতে চলেছে। দিনের আলোয় কেউ না কেউ তাকে দেখতে পাবে। তখন তার কি অবস্থা হবে ভেবে পাঁচু চোর ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। কান্না শুনে দাদু টর্চ হাতে বেরিয়ে আসেন। তালগাছের ডগা থেকে কান্না, ভূতপ্রেত নাকি? তখনকার দিনে পাড়া গায়ের আনাচে কানাচে ভূতেরাও ছোক ছোক করে ঘুরে বেড়াতো। কিন্তু দাদু ছিলেন সাহসী মানুষ। তালগাছের ডগায় টর্চের আলো ফেলে তিনি অবাক হয়ে যান। জিজ্ঞেস করেন, তুই কে রে? পাঁচু চোর করুণ স্বরে বলে, আগে আমি পাঁচু। তা তুই তাল গাছের ডগায় কি চুরি করতে উঠেছিস? এখন তো আর একটা তালও নেই। নেমে আয় হতভাগা। আগে বড্ড ভয় করছে। দাদু বলেন, তোকে মারবো না, পুলিশেও ধরিয়ে দেব না। নেমে আয়। তারপর খুলে বল তাল গাছের ডগায় কেন চড়েছিস। পাঁচু অনেক কষ্টে নেমে আসে এবং সব কথা খুলে বলে। তারপর দাদুর পা ছুঁয়ে বলে, আর কখনো আপনার বাড়িতে চুরি করতে ঢুকবো না। দাদু গল্পটা খুব জমিয়ে বলতেন, শুনে আমরা ছোটরা হেসে অস্থির হতাম। তো সত্যি আর পাঁচু কখনো আমাদের বাড়িতে চুরি করতে আসেনি। কিন্তু তার কপাল মন্দ। সেবার থানায় এসেছেন এক দারোগা বন্ধু বিহারী ধারা। কনস্টেবলরা এতকাল রাত বিরেতে টহল দিতে বেরুতো না। চৌকিদার বড় জোর লণ্ঠন আর লাঠি হাতে এক চক্কর ঘুরে ঘরে গিয়ে নাক ডাকত। বঙ্কুবাবুর তারায় টহলদারি জোরালো হলো। তার ফলে পাঁচুর অবস্থা হলো শোচনীয়। দিন দুপুরে তো আর চুরি করা যায় না। তার ওপর রাত্রিরে গিয়ে কনস্টেবলরা আবার কখনো চৌকিদার হাঁকডাক করে জেনে যায় পাঁচু ঘরে আছে কিনা। না থাকলেই তার বিপদ। অন্য কেউ কোথাও সে রাতে চুরি করলে দোষটা পড়বে পাঁচুরই ঘাড়ে। পাঁচু এক দাগি চোর। এক রাত্রিরে মরিয়া হয়ে পাঁচু বেরুলো। যে বাড়িতে সে চুরি করার ফোন দিয়ে এঁটেছে সে বাড়ির পেছনে ছিল কয়েকটা গাছতলায় শুকনো পাতার ছড়াছড়ি। পা ফেলতেই সেই সব শুকনো পাতা মচমচ খড়খড় করে শব্দ করেছে এবং পাঁচুও যথারীতি ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়েছে। সেদিন বঙ্কুবাবু নিজে টহলদারিতে বেরিয়েছিলেন। পাঁচু গিয়ে পড়বে তো পর একেবারে বঙ্কুবাবুর বুকে। আচমকা রাত বিরেতে দারোগাবাবুর বুকে কে এসে সেটে গেছে, এটা একটা বিরক্তিকর ব্যাপার। অন্য কেউ হলে টাল সামলাতে পারত না, কিন্তু তিনি দশাশই বিশাল এক মানুষ। তবে এভাবে কি একটা জিনিস তার হাতে সেটে যাবে, এটা চূড়ান্ত রকমের বেয়াদবিও বটে। বাঁ হাতে এক ঝটকায় জিনিসটাকে ছাড়িয়ে টর্চ জেলে দেখেন এটা একটা মানুষ। সেই সঙ্গে কনস্টেবলরা চেঁচিয়ে ওঠেন, পাঁচু পাঁচু। পাঁচু চোর ধরা পড়ে গেল। তখনকার দিনে আইন কানুন ছিল কড়া। পাঁচুর নামে অনেকগুলি চুরির নালিশও ছিল পুলিশের খাতায়। আদালতে তার 6 মাসের জেল হলো। এসব গল্প দাদুর মুখেই শোনা। তখন আমি পাঠশালার পড়ুয়া। পাঁচু চোরকে দেখতে ইচ্ছে করতো খুব, কিন্তু তাকে পাচ্ছি না কোথাও। পরে আমি যখন ক্লাস 6-এ পড়ছি তখন একদিন দৈবাৎ তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। যদিও সেই দেখা হওয়াটা মোটেও সুখের হয়নি। পুজোর ছুটিতে স্কুল বন্ধ। প্রতি বছর পুজোর সময় বড় মামা আমাদের বাড়িতে আসতেন। সেদিনই বিকেলে তিনি এসেছেন। বড় মামা ছিলেন ভবঘুরে ধরনের মানুষ। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর বাতিক ছিল তার। পুজোর সময় এসে ভাগ্নে ভাগ্নিদের সেই ভ্রমণ বৃত্তান্ত শোনাতেন। তা যেমন অদ্ভুত তেমনই রোমাঞ্চকর। এসেই তিনি ঘোষণা করতেন কোন কোন দেশ গিয়েছিলেন। তারপর সন্ধেবেলায় তার গল্পের আসর বসত। এবার এসে বড় মামা বলেছিলেন,
খুব রহস্যজনক একটা দেশ থেকে তিনি আসছেন। তবে না, আগেভাগে কিছু ফাঁস করবেন না। সন্ধেবেলায় সবিস্তারে সেই দেশের অভিজ্ঞতা বর্ণনা করবেন। তখন যদি কেউ ভয় পেয়ে ভিড়মি খায়, তার দোষ নেই কিন্তু। ছোটরা ভয় পেতে তো ভালোই বাসে। আমরা কখন সূর্য ডুববে সেই প্রতীক্ষায় চঞ্চল। এমন সময় বড় মামা হঠাৎ আমাকে বললেন, পুটু, তোদের এখানকার ছানা বড়া খুব বিখ্যাত। এই নে টাকা, 5 টাকার ছানা বড়া নিয়ে আয় শিগগির। মা বললেন, হাড়ুর দোকানে যা, আজকাল হাড়ুর মতো ছানা বড়া কেউ করতে পারে না। আমাদের গ্রামের শেষে পিচ রাস্তার ধারে ছোট একটা বাজার ছিল। পাশে ছিল হাটতলা। সপ্তাহে 2 দিন হাট বসতো। বিকেলের দিকে ওখানটা বেশ ভিড়ভাট্টা হতো। হাড়ু ময়রার দোকান ছিল সেই বাজারে। হাড়ুই বড্ড দেরি করিয়ে দিল। অবশ্য ওর দোষ ছিল না। পুজোর সময় তার দোকানে খদ্দেরের খুব ভিড় হয়। তখনকার দিনে 5 টাকা অনেক টাকা। টাকায় 4টে করে মোটা সোটা ছানা বড়া। মাটির হাঁড়িতে 20টা ছানা বড়া আমার পক্ষে বেশ ভারী। হাঁড়ির মুখে শালপাতা চাপানো এবং মিশি পাটের দড়ি দিয়ে আঁটো করে বাঁধা। 2 হাতে দড়ি আঁকড়ে ধরে কুঁজো হয়ে হাঁটলাম। টাল খেয়ে পড়লে হাঁড়ি ফেটে যাবে। এদিকে আঙুলও যেন কেটে যাচ্ছে মিহি দড়িতে। অগত্যা শর্টকাট করবার জন্যে শিঙিমশাইয়ের আমবাগানে ঢুকলাম। বাগান পেরুলেই ষষ্ঠীতলা, একটা প্রকাণ্ড বটগাছ। তারপর কাঁচা রাস্তায় একটুখানি হাঁটলে আমাদের বাড়ি। ষষ্ঠীতলায় গেছি, হঠাৎ চোখে পড়ল একটা রোগা বোগা লোক বটগাছের একটা ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছে। পরনে ছেঁড়া খাকি হাফ প্যান্ট, খালি গা, মাথার চুল খুঁটিয়ে ছাটা। কেমন ঝুলঝুলে চাউনি লোকটার, মুখে কিন্তু মিষ্টি হাসি। তাকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। সে কাছে এসে মিষ্টি মিষ্টি হেসে বলল, ওতে কি আছে খোকাবাবু? রসগোল্লা নাকি? বললাম, না, ছানা বড়া। বাহ, ছানা বড়া রসগোল্লার চেয়েও ভালো। কার দোকান থেকে কিনলে? হাড়ু ময়রার। বাড়িতে কেউ এসেছে বুঝি? হ্যাঁ, বড় মামা এসেছেন। বলো কি? খুব ভালো। তা তুমি যে দেখছি হাঁড়িটা বইতে পারছো না, কষ্ট হচ্ছে? দেখো দেখি, এতটুকু ছেলে, আহারে। লোকটার কথাবার্তা ও হাবভাব অমায়িক, শুধু চাউনিটা কেমন যেন। তো সে আমার হাত থেকে হাঁড়িটা সাবধানে ধরে বলল, চলো আমি পৌঁছে দিয়ে আসি। এতটুকু ছেলে এত ভারী জিনিস বইতে পারে? লোকটাকে বাধা দিতে পারলাম না, কিংবা সে পৌঁছে দিতে এলে কষ্টটা থেকে বেঁচে যাই, যে কারণেই হোক। হাঁড়িটা আমার হাতছাড়া হলো এবং সে নিমেষে বটগাছের অন্য পাশে অদৃশ্য হয়ে গেল। হতভম্ব হয়ে একটুখানি দাঁড়িয়ে থাকার পর করে কেঁদে বাড়ির দিকে দৌড়ালাম। পরে বাড়ির সবাই আমার মুখে লোকটার চেহারার বর্ণনা শুনে সাব্যস্ত করেছিলেন তাহলে এটা পাঁচুরই কাজ। বছর 2 পরের কথা। আমি তখন ক্লাস 8-এর ছাত্র। বুদ্ধিশুদ্ধি হয়েছে বই কি, তা না হলে কেমন করে বুঝবো আমি কি বোকাই না ছিলাম। অমন নিরিবিলি জায়গায় সন্ধ্যার মুখে অচেনা লোককে ছানা বড়ার হাড়ি বইতে দেয় কেউ? তবে পাঁচু চোর ছিল বটে, কিন্তু নেহাত ছিচকে চোর। সে কোনো বাড়িতে শীত কেটে চুরি করেছে বলে শুনিনি। দাদু আরো বুড়ো হয়েছে তখন, লাঠি হাতে কষ্টে সৃষ্টে হাঁটাচলা করেন। সেই বছর হঠাৎ আমাদের গ্রামে শুধু নয়, এলাকা জুড়ে শীত কেটে চুরি শুরু হলো। দাদুর মতে এ কখনো পাঁচুর কাজ নয়। পাঁচু যা ভীতু, শীতকাঠি দিয়ে ঘরের দেয়াল ফুটো করতে গেলে যেটুকু শব্দ হবে তাতেই সে ভয়ে দিশেহারা হয়ে পালিয়ে যাবে। পাঁচু রাত বিরেতে এতটুকু শব্দ হলেই ভয় পায়। একদিন বাবা বাইরে থেকে এসে বললেন, সেঁদেল চোরের খোঁজ পাওয়া গেছে। দারোগা বাবুর মুখে শুনে এলাম লোকটার নাম কি। দাদু বললেন, ঝাঁপুই আটির কি? চেনেন নাকি তাকে? চিনি বই কি। দাদু ফোকলা মুখে খুব হাসলেন। একেই বলে চোরে চোরে মাস্তুতো ভাই। আমাদের গ্রামের পাঁচুর মাসির ছেলে ছিল কিনু, কাজেই পাঁচুর মাস্তুতো ভাই। তবে আমার সন্দেহ হচ্ছে পাঁচুকে কিনু ট্রেনিং দিয়ে তার চেলা করেনি তো। পরদিন সকালে লালু গয়লা দুধ দিতে এসে বলল, গত রাত্রিরে সিঙ্গিমশাইয়ের বাড়িতে শীত কাটছিল কিনু। সিঙ্গিমশাই জেগেই ছিলেন,
জানালা দিয়ে টর্চের আলো ফেলে কিনুকে পালাতে দেখেছেন। তবে কিনুর সঙ্গে কে ছিল জানেন? হতচ্ছাড়া পাঁচু। দাদু বললেন, তাহলে যা বলেছিলাম মিলে গেল। লালু বলল, বকু দারোগা থাকলে এক্ষুনি এর বিয়ে হতো। শুনেছি উনি মন্তর টন্তর জানতেন। রাত বিরেতে বেরিয়ে মন্তর টন্তর পড়লেই চোরেরা সে শিয়ালের মতো ফাঁদে পড়ত। দাদু বললেন, আচ্ছা লালু, তুমি তো ঝিলের ওদিকে গরু মোষের পাল চড়তে যাও, পাঁচুর সঙ্গে দেখা হয় না? আগে রোজই যাই, কিন্তু পাঁচুকে আর দেখতে পাইনে। আগে কখনো কখনো দেখা হতো, তবে সেটা নেহাত চোখের দেখা। আপনি তো জানেন কর্তাবাবু, পাঁচু যা ভীতু, চোখে চোখ পড়লেই হাওয়া হয়ে যেত। পাঁচুর বাড়িটার কি অবস্থা এখন? বাড়ি মানে তো একটা কুঁড়ে ঘর ছিল, কবে ওটা মুখ থুবড়ে পড়ে গেছে, জঙ্গল গজিয়েছে। বলো কি, তাহলে পাঁচু এখন থাকে কোথায়? লালু গম্ভীর হয়ে চাপা গলায় বলল, গত রাত্রিরে সিংহি মশাই ওকে কিনুর সঙ্গে দেখেছেন। কাজেই পাঁচু কোপইয়াটিতে কিনুর বাড়িতে থাকে। হ্যাঁ, চোরে চোরে মাস্তুতো ভাই, বলে দাদু আবার একচোট হাসলেন। লালু কয়লা চলে যাওয়ার পর বাবা বললেন, কিনু পাঁচুকে তাহলে সত্যি ট্রেনিং দিয়েছে? তা না হলে সিংহে মশাইয়ের বাড়ির আনাচে কানাচে পা বাড়ানোর সাহস ছিল না পাঁচুর। সিংহে মশাইয়ের বন্দুক আছে না? লালু শুনতে পায়নি? কাল রাত্রিরে আমি কিন্তু বন্দুকের গুলির শব্দ শুনেছিলাম। ট্রেনিং না পেলে পাঁচু গুলির শব্দ শুনে কোথায় ভিড়মি খেয়ে পড়ে থাকতো? দাদু সায় দিয়ে বললেন, ঠিক বলেছ, তবে আমাদের চিন্তার কারণ নেই। পাঁচু আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কখনো আমাদের বাড়িতে চুরি করতে ঢুকবে না। বলেছিলাম না সেই যে তাল গাছের ডগায় চড়ার ঘটনাটা, মনে পড়ছে? বাবা চুপ করে গেলেন। আমরা ছোটরা দাদুকে হৈ হৈ করে ঘিরে ধরলাম। বলুন না দাদু, আবার সেই গল্পটা। সেবার পুজোর সময় যথারীতি বড় মামা এলেন, এসেই ঘোষণা করলেন, সদ্য এমন একটা দেশ থেকে আসছেন যেখানে খালি ভূত আর ভূত। রাজা, মন্ত্রী, সেনাপতি সবাই ভূত। সৈন্যরাও ভূত, প্রজারাও ভূত, পণ্ডিত মশাইরাও ভূত, ছাত্ররাও ভূত, দোকানদারেরাও ভূত, খদ্দেররাও ভূত। অর্থাৎ ভূতে ভূতে ছয় লাভ। তবে সেটা যে ভূতের দেশ তা এমনিতে বোঝা যায় না, কিছুদিন থাকার পর ক্রমে ক্রমে টের পাওয়া যায়। সন্ধ্যের পর বারান্দায় বড় মামার গল্পের আসর বসত। মা সকাল সকাল রান্না সেরে আসরে এলেন। বাবা এ আসরে যোগ দিতেন না, কারণ নবমীর রাত্রিরে ক্লাবের থিয়েটার, তাই রিহার্সালের তাড়া থাকত। আমাদের বাড়ির কাজের লোক হারাধন বড় মামার গল্পের আসর শেষ হলে তবেই লণ্ঠন হাতে বাড়ি ফিরত। এমনকি কাজের মেয়ে সৌদামিনী, যার ডাকনাম ছিল সদু, সেও আসরের একপাশে বসে অবাক চোখে তাকিয়ে গল্প শুনত। আসর ভাঙলে সে হারাধনকে কাকুতি মিনতি করত তাকে বাড়ি পৌঁছে দিতে, কারণ বড় মামার সব গল্পই ছিল সাংঘাতিক এবং গা ছমছম করা। ওই সময়টা দাদু তার ঘরে বসে লণ্ঠনের আলোয় ধর্মকর্মের বই পড়তেন। তো বড় মামা সেই আজব দেশে গিয়ে কিভাবে টের পেলেন এটা ভূতেরই দেশ, সেই ঘটনা সবে শুরু করেছেন। এমন সময় দাদু চাপা গলায় ডাক দিলেন, হারাধন, হারু। হারাধন সাড়া দিল, আগে। দাদু তেমন চাপা গলায় বললেন, দেখে আয় তো, কোথায় যেন কেমন একটা শব্দ হচ্ছে। হারাধন বলল, ও কিছু না, বাতাসের শব্দ কর্তামশাই। দাদু ধমক দিলেন, বাড়ির পেছনটা দেখে আয় না একবার। গল্পে বাধা পড়ায় আমরা বিরক্ত। মা বললেন, বেড়াল টেড়াল হবে। বড় মামা মুচকি হেসে বললেন, আমাকে ফলো করে সেই ভূতরাজ্যের কোনো গুপ্তচর এসেছে হয়তো। ওদের নিন্দে না প্রশংসা করছি তার খোঁজ নিতে রাজামশাই চর পাঠিয়ে থাকবেন। কিন্তু দাদুর ধমক খেয়ে অগত্যা হারাধনকে বেরুতেই হলো। সে খিড়কির দরজা খুলে বেরিয়েছিল। ওদিকে একটা ছোট্ট পুকুর আর 3 পাড়ে ফুল ফল সবজির বাগান। হঠাৎ হারাধনের চিৎকার শোনা গেল, চোর চোর চোর। তারপরে অদ্ভুত ঝনঝন ঠন ঠন সব শব্দ।
বড় মামা বেরিয়ে গেলেন, তার হাতে টর্চ ছিল। তারও হেরে গলার গর্জন শোনা গেল, ধর ধর ধর, মার মার, পালাচ্ছে পালাচ্ছে। 1 মিনিটেই হুলুস্থুলু কাণ্ড। প্রতিবেশীরাও টর্চ হাতে বেরিয়ে পড়ল। সিঙ্গিমশাইয়ের বাড়ির দিক থেকে বন্দুকের গুলির শব্দ হলো বার দুয়েক। ওই সময়টাতে শীত কেটে চুরির উপদ্রব চলছিল, তাই এত শোরগোল। অবশেষে দেখা গেল পুকুর পাড়ে বাগানের মধ্যে একটা বস্তা ভর্তি বাসন কোসন পড়ে আছে, আর আমাদের একটা ঘরের পেছন দিকে দেয়ালে শীত কেটেছে চোর। নোনায় ধরা ইটগুলো নিচে পড়ে আছে। আমাদের বাড়িটা ছিল একতলা এবং খুবই পুরনো। পেছন দিকটায় এখানে ওখানে পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছিল। বিশেষ করে তলার দিকটা নোনা ধরা, শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছিল। বাবা ছিলেন অলস প্রকৃতির মানুষ, মেরামত করছি এই ধরনের ভাব দেখাতেন। তো সবাই এক বাক্যে রায় দিলেন, পাঁচু কিনু 2 মাস্তুতো ভাইয়ের কীর্তি। বড় মামা বললেন, 2 সাঙ্গাত আমার গলা শুনে চুরির জিনিস ফেলে পালিয়েছে। রোশো, দেখাচ্ছি মজা। থানা পুলিশ করে কাজ হবে না, এর মোক্ষম দাওয়ায় শিগগির নিয়ে আসছি। বড় মামা পরদিন ভোরে কোথায় চলে গেলেন কে জানে। বাবা এতদিনে বাড়ি মেরামতে মন দিলেন। দাদু খুব মনমরা হয়ে গিয়েছিলেন। মাঝে মাঝে ক্ষুব্ধভাবে বলতেন, পাঁচু হতচ্ছাড়া প্রতিজ্ঞা ভঙ্গ করলো, ওর কপালে এবার অশেষ দুঃখ আছে। ইনুর পাল্লায় পড়েই ওর বুদ্ধি ভ্রংশ হয়েছে। বড় মামা ফিরলেন পুজো শেষ হবার বেশ কিছুদিন পরে। বরাবর যেমন বিকেলের বাসে আসেন তেমনই এলেন। মুখে রহস্যময় মিটমিট হাসি। বললেন, আজ সন্ধ্যায় আর গল্পের আসর নয়, কিছু গোপন কাজকর্মে বেরোবো। শুধু পুটুকে সঙ্গে নেব। পুটু, ভয় পাবি না তো? কথাটা শুনেই গা ছমছম করলো। বললাম, কোথায় যাবেন বড় মামা? চুপ, জিজ্ঞেস করবি নে, যাবি কিনা বল। একটু দোনমনা করে বললাম, যাব। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর পর কৃষ্ণপক্ষ শুরু হয়েছে, চাঁদ উঠতে দেরি আছে। বড় মামা চুপি চুপি আমাকে সঙ্গে নিয়ে বেরুলেন। গা ছমছম করা অন্ধকার। বড় মামার কাজ ঘেঁষে পা ফেলছি, তখন আমার হয়েছে পাঁচু চোরেরই অবস্থা। একটু শব্দে চমকে উঠছি। কিছুক্ষণ চলার পর ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বড় মামা? বড় মামা তেমনই ফিসফিস করে বললেন, চুপ। তারপর টের পেলাম আমরা ঝিলের ধারে এসে পড়েছি। ঝিলের জলে আকাশ ভরা তারার প্রতিবিম্ব ঝিকমিক করছে। কিন্তু এখানেই তো শ্মশান। শ্মশানে বড় মামা কেন এলেন বোঝা যাচ্ছে না। হঠাৎ বড় মামা বসে পড়লেন। তারপর আমার হাতে তার টর্চ গুজে দিয়ে কানে কানে বললেন, তুই এখানে অপেক্ষা কর পুটু, আমি আসছি। আমার কাশি শুনতে পেলে টর্চ জেলে আলো দেখাবি, নইলে ভুল করে শেয়াকুল কাটার জঙ্গলে ঢুকে পড়লেই গেছি, রক্তারক্তি হয়ে যাবে। বড় মামা গুড়ি মেরে অন্ধকারে অদৃশ্য হলেন। শ্মশানে এক জায়গায় একা আমি টর্চ হাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা পেঁচা ক্যাও ক্যাও করে চেঁচিয়ে উঠতেই আমার বুকটা ধড়াস করে উঠল। সেই সঙ্গে কোথাও কাছাকাছি একদল শেয়াল ডাকতে শুরু করলো। ভয়ে আমি বড় মামা বলে ডাকবার উপক্রম করছি, সেই সময় পেছন থেকে কে বলে উঠল, কে ওখানে? চমকে উঠে বললাম, আমি পুটু। তা এখানে কি হচ্ছে শুনি? বড় মামার জন্য অপেক্ষা করছি। তোমার বড় মামা কোথায় গেছেন? জানি না, ওইদিকে কোথায় যেন গেলেন। যে কথা বলছিল তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার কথাটা শুনেই সে বলে উঠল, সর্বনাশ। তারপর মনে হলো অন্ধকারে কে দৌড়ে পালিয়ে গেল। ব্যাপারটা রহস্যময়, কি করব ভাবছি। সেই সময় বড় মামার কাশির শব্দ কানে এলো। অমনি টর্চের আলো জ্বালালাম। দেখলাম বড় মামা হন্তদন্ত হেঁটে আসছেন। কাছে এসে বললেন, ব্যাস, সব কাজ শেষ, এবার বাড়ি ফেরা যাক। ফেরার পথে সেই লোকটার কথা বললাম। বড় মামা হাসতে হাসতে বললেন, 2 সাঙ্গাতের যে কোনো একজন হবে, হয় পাঁচু না হয় কিনু। সর্বনাশ কেন বলল বড় মামা? বলবে না, ওদের গোপন ডেরায় একজনকে রেখে এলাম যে। কাকে রেখে এলেন? বড় মামা কানে কানে বললেন,
আড়িপাতা ভূতকে। সেই ভূতের দেশে গিয়ে রাজার কাছে একজন ঝানু আড়িপাতা ভূত চেয়ে এনেছিলাম, বুঝলি? শিশিতে ভরে দিয়েছিলেন রাজামশাই, শিশিটা রেখে দিয়ে এলাম, পরে দেখাবো তোকে। 5 কিনু জব্দ হলে আড়িপাতা ভূতকে লোভ দেখিয়ে ফের শিশিতে ঢুকিয়ে ছিপি এঁটে ফেরত দিয়ে আসতে হবে। অবাক হয়ে বললাম, আড়িপাতা ভূত 5 কিনুকে কিভাবে জব্দ করবে? দেখবি খন, চোরের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়ার চেয়ে ভূত লেলিয়ে দিলে কি হয়। শিশিটা পরে দেখিয়েছিলেন বড় মামা, হোমিওপ্যাথিক ওষুধের ছোট্ট শিশির মতো দেখতে। কিন্তু আড়িপাতা ভূতের কাণ্ড কারখানা ক্রমশ বুঝতে পারলাম। 5 কিনুর গোপন ডেরার খবর বড় মামা নাকি লালু গয়লার কাছে পেয়েছিলেন। তবে 5 আর কিনু এই 2 চোর তাদের গোপন ডেরা বদলালে কি হবে? যেখানেই চুপি চুপি পরামর্শ করত আজ সকালে তার বাড়িতে শীত কেটে চুরি করতে যাবে, আড়িপাতা ভূত তা শুনে ফেলত। তারপর ঠিক সময় সে বাড়ির কর্তাকে জানিয়ে দিত। বাড়ির কর্তা আলো জেলে লোকজন নিয়ে তৈরি থাকতেন। 2 চোর সেই বাড়ির ত্রিসীমানা ঘেঁষতেই পারত না। আড়িপাতা ভূত তার কাজটা কিভাবে করত তা জানা গিয়েছিল পরে। যেমন ওরা এক রাত্রিরে মল্লিক বাড়িতে শীত কাটার পরামর্শ করছে। সেদিন সন্ধ্যায় মল্লিক মশাই ক্লাবে তাস খেলতে যাচ্ছিলেন। হঠাৎ তার কাজ ঘেঁষে যাওয়া এক ছায়ামূর্তি ফিসফিস করে বলে গেল, সাবধান সাবধান মল্লিক মশাই, আজ রাতে আপনার বাড়িতে শীত কাটতে চোর আসবে। শোনা মাত্র মল্লিক মশাই বাড়ি ফিরে পাড়ার লোকজন ডেকে হ্যাজাক জ্বালিয়ে তৈরি হলেন। 5 কিনু বেজার হয়ে ফিরে গেল। কেউ কেউ থানায় খবর দিয়ে পুলিশও মোতায়েন করতেন, কিন্তু 5 কিনু তা ঠিকই টের পেত। তারপর থেকে আমাদের গ্রামে নয়, সারা এলাকায় 2 চোরের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বড় মামা মাসখানেক কোথায় ঘুরতে বেরিয়েছিলেন। ফিরে এসে সব শুনে খুশি হয়ে বললেন, যাক, তাহলে ওরা খুব জব্দ হয়েছে, আর এ তল্লাটে পা বাড়াবে না। এবার আড়িপাতা ভূতকে শিশিতে ভরে ফেরত দিয়ে আসতে হবে। পুটু, সন্ধ্যাবেলা দুজনে বেরোবো। তার আগে একটুখানি মধু চাই যে, 1 ফোঁটাই যথেষ্ট। দাদু রাত্রিরে মধু খেতেন, তাই বাড়িতে মধু রাখতেই হতো। শিশিটাতে 1 ফোঁটা মধু পড়ে বড় মামা সন্ধ্যার পর আমাকে নিয়ে বেরুলেন। আগের মতো ঝিলের ধারে শ্মশানের কাছে আমাকে টর্চ হাতে বসিয়ে রেখে বড় মামা অন্ধকারে অদৃশ্য হলেন। তারপর সে রাতের মতোই কাঁ করে প্যাঁচা ডাকলো, শেয়ালরা ডাকতে শুরু করলো। আমি বসে আছি তো আছি, বড় মামার আর পাত্তা নেই। মাঝে মাঝে পিছু ফিরে দেখছি সে রাতের মতো 5 বা কিনু এসে পড়বে নাকি। কিছু বলা তো যায় না। বড় মামার ফিরতে বড্ড দেরি হচ্ছে। এদিকে এখন বেশ ঠান্ডা পড়েছে, শীত করছে। ঝিলের জল ছুঁয়ে আসা ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে। মরিয়া হয়ে বড় মামাকে ডাকবো ভেবেছি, সে সময় সে রাতের মতো পিছন থেকে কে যেন বলে উঠল, কে ওখানে? ভয় ভয় বললাম, আমি পুটু। এখানে কি করা হচ্ছে শুনি? বড় মামার জন্য অপেক্ষা করছি। কোথায় গেছেন তোমার বড় মামা? আড়িপাতা ভূতটাকে শিশিতে ভরতে গেছেন। তখনই সে সর্বনাশ বলে পালিয়ে গেল। তবে না, তার পায়ের ধূপধাপ শব্দ শুনতে পেলাম না। একটা অদ্ভুত বাতাসের শব্দের মতো শনশন কিংবা ওরকম কিছু কানে এলো। সেই সঙ্গে কেমন একটা বিদঘুটে গন্ধ ভেসে এলো। আর চুপ করে থাকতে পারলাম না, ডাকলাম, বড় মামা, ও বড় মামা। দূর থেকে তার কথা শোনা গেল। কি হয়েছে পুটু, চেঁচাচ্ছিস কেন? শিগগির আসুন, আমার ভয় করছে বলে টর্চের আলো জ্বালালাম। তারপর বড় মামাকে দেখতে পেলাম। রেগে খাপ্পা হয়ে গেছেন। কাছে এসে বললেন, বেটার ছেলেকে শিশিতে যে ভরবো তার হলো না। ডাকাডাকি না হয় করলি, কিন্তু আলো জ্বাললে ভূতেরা কি আর তল্লাটে থাকে? বড় মামা, সে রাতের মতো কে এসে আমাকে জিজ্ঞেস করছিল। বড় মামা আমার কথার ওপর বললেন, তুই কি বললি তাকে? বললাম, বড় মামা আড়িপাতা ভূতটাকে শিশিতে ভরতে গেছেন। তাই শুনে সে সর্বনাশ বলে পালিয়ে গেল। বড় মামা হতাশ হয়ে বললেন, পুটু, মনে হচ্ছে ব্যাটার ছেলে সেই আড়িপাতা ভূতটাই বটে। না, 5 না কিনু নয়। এতক্ষণে তাদের সঙ্গেই তো কথা হচ্ছিল। আমাকে দেখেই দুজনে এসে কাকুতি মিনতি করতে লাগলো। আড়িপাতা ভূতটার জন্য
ওরা না খেয়ে মারা পড়তে বসেছে। তো আমার কথা শুনে ওরা আমাকে সাহায্য করবে বলল, আর সেই সময় তুই ডাকাডাকি শুরু করলি। বললাম, বড় মামা, পাঁচু কি ফিরে এসেছে? আসবে না, হাজার হলেও নিজের এরিয়া, তাছাড়া বাইরের এরিয়ার চোরেরা এদের বরদাস্ত করবে কেন? চুরির ভাগে কম পড়বে না। বড় মামা হাঁটতে হাঁটতে ফের বললেন, কিন্তু আড়ি পাতা ব্যাটার ছেলেটাকে যে ফেরত দিতেই হবে। ওদের রাজামশাইকে কথা দিয়ে এসেছি, বড় গন্ডগোলে পড়া গেল দেখছি। বাড়ি ফিরে ক্লান্ত বড় মামা মাকে চায়ের হুকুম দিলেন। মা বললেন, দাদা জানো কি হয়েছে? একটু আগে শিঙি মশাই এসে বলে গেলেন গতকাল পাঁচু আর কিনু মেদিগঞ্জে ওর জামাইয়ের বাড়িতে শীত কাটতে গিয়েছিল। তারা খেয়ে দুজনে বেলের জলে ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে হাজার হাজার জোক ওদের গায়ে সেঁটে যায়। রক্ত চুষে জোকগুলো বেচারাদের মেরে ফেলে। মশাই আজ সকালে ওদের মরা দুটো দেখে এসেছেন। বড় মামা হাঁ করে শুনছিলেন। বললেন, সে কি? আমি তাহলে শ্মশানে কাদের সঙ্গে? বলেই থেমে গেলেন বড় মামা। আমি হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। দাদু তার ঘর থেকে একটু কেশে বললেন, কিনুটা ফিচেল আর বদমাস ছিল, ওর জন্য দুঃখ হয় না, তবে হতভাগা পাঁচুটার জন্য খুব কষ্ট হচ্ছে। কিনুর পাল্লায় পড়েই ওর এই সর্বনাশ হলো। বড় মামা অনেক চেষ্টা করেও আড়ি পাতা ভূতটাকে ধরতে পারেননি, এবং তার ফলটাও শেষ পর্যন্ত ভালো হয়নি। আমার সেই ছোটবেলার কথা এখনো স্পষ্ট মনে আছে। আড়িপাতা ভূতটা ওর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে ভাঙিয়ে গ্রামে বড্ড ঝগড়াঝাটি বাঁধাতো। মামলা মোকদ্দমাও বেড়ে গিয়েছিল। ওই রকম লাগানি ভাঙানি চলতে থাকলে গ্রামে দলাদলি না হয়ে পারে? হ্যাঁ, এখনো অতচ্চারা বজ্জাতটা আমাদের গ্রাম ছেড়ে পালায়নি, তাই এখনো সেই দলাদলি হাঙ্গামা লেগেই আছে। ভয়ে আমি আর গ্রামে যেতে পারি নে, বলা যায় না আড়ি পাতা ভূত ব্যাটার ছেলে কি শুনতে কি শুনে আমার বিরুদ্ধে কার কান ভারী করবে, আর মাঝখান থেকে আমি বিপদে পড়ব। বড় মামা কাজটা ঠিক করেননি। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা চোর বনাম ভূত এখানেই শেষ হলো।